প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক রসায়ন, কক্সবাজার সরকারি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আমার আলোচনার শুরুতে আমি তোমাদেরকে প্রথমে একটি প্রশ্ন করতে চাই, যা হয়তো তোমরা নবম দশম শ্রেণীতে শিখেছ। আমার প্রশ্নটি হলো, বলো তো মিথেন অণুর জ্যামিতিক আকৃতি কেমন? মিথেন অণুর জ্যামিতিক আকৃতি কেমন? আমার মনে হয় তোমরা প্রায় সকলে বলবে মিথেন অণুর জ্যামিতিক আকৃতি চতুস্তলকী বা টেট্রাহেড্রন। হ্যাঁ, আমরা জানি মিথেন অণুর জ্যামিতিক আকৃতি চতুস্তলকী। আশা করি তোমরা এতক্ষণই বুঝতে পারছো আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের কোন বিষয়টি নিয়ে কথা বলব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের তৃতীয় অধ্যায়ের শিকনফল 10 এবং 9। আমি তোমাদের শিকনফল 9 এবং 10 একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, আমাদের তৃতীয়তের শিকনফল 9তে আছে অরবিটালের সংকরণের ধারণা ও সংকর অরবিটালের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ অরবিটালের সংকরণ এবং সংকরণের প্রকারভেদ। এবং শিকনফল 10-এ আছে সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ শিকনফল 10-এ আমরা সমযোজী যৌগের আকৃতি নিয়ে কথা বলবো। এখন আমরা তোমাদেরকে অরবিটাল বলতে আমরা কি বুঝি? অরবিটাল নিয়ে আমরা একটু কথা বলি। অরবিটাল আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে যে ত্রিমাত্রিক জায়গায় কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাকে বলা হয় অরবিটাল। পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক এলাকায় কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই ত্রিমাত্রিক এলাকাকে বলা হয় অরবিটাল। যেমন আমরা জানি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল ইত্যাদি। সংকরণ বিষয়টা কি তোমরা হয়তো জানো। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সংকর ধান, সংকর টমেটো, সংকর মাছ ইত্যাদির কথা শুনেছি। তার মানে এখানে কি করা হচ্ছে? এখানে এটা একটা প্রক্রিয়া যেখানে ভিন্ন ভিন্ন জাতের ধানকে পরস্পর মিশ্রিত করে ভিন্ন জাতের আরেকটি ধান তৈরি করা হয়। আমরা এক্ষেত্রে অরবিটালের সংকরণ বলতে আমরা এই জিনিসটাই তাহলে বুঝি যে এটি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্ন ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট অরবিটালগুলো
পরস্পর মিশ্রিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট অরবিটালের তৈরি হয়, যে অরবিটালগুলিকে আমরা বলি শঙ্কর অরবিটাল। এবং এভাবে শঙ্কর অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হয় অরবিটালের সংকরণ। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আগে আমরা আরেকটু আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম অরবিটালের সংকরণ। সংকরণের প্রয়োজনীয়তাটা কি, আমরা সেটা একটু বোঝার জন্য আমি বোর্ডে বেরিলিয়াম, বোরন, কার্বন এই তিনটা মৌল লিখলাম। আমরা জানি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস 1:2:2, বোরনের পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস আমরা জানি 1:2:2px1, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 1:2:2px1, 2py1। আমরা জানি একটি পরমাণুর যোজ্যতা স্তরে যতটি অযুগ্ম ইলেকট্রন থাকে তাই হচ্ছে ওই পরমাণুর যোজনী, যেটি আমরা পারমাণবিক অরবিটাল তত্ত্ব থেকে আমরা জানি। সেই হিসাবে আমরা যদি বেরিলিয়ামকে দেখি, বেরিলিয়ামের পরমাণুর যোজনী স্তরে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাহলে বেরিলিয়ামের যোজনী হবে 0। বোরনের যোজ্যতা স্তরে শুধুমাত্র একটি অযুগ্ম ইলেকট্রন আছে এবং সেই হিসাবে বোরনের যোজ্যতা হবে 1, এবং কার্বনের যোজ্যতা স্তরে 2টি অযুগ্ম ইলেকট্রন আছে, সেই হিসাবে কার্বনের যোজনী হচ্ছে 2। কিন্তু আমরা জানি বেরিলিয়ামের যৌগ বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের যেখানে যোজনী হয় 2। বোরনের একটা যৌগের উদাহরণ যদি আমরা দিই, বোরন ট্রাইক্লোরাইড, যেখানে বোরনের যোজনী হয় 3, এবং কার্বনের যৌগ মিথেন, যেখানে কার্বনের যোজনী হয় 4। তাহলে বেরিলিয়ামের যোজনী 2, বোরনের যোজনী 3, কার্বনের যোজনী 4। এই বিষয়গুলো এই ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারেন। তখন বিজ্ঞানীরা বললেন যে যৌগ গঠন হওয়ার পূর্বে মৌলগুলো উত্তেজিত হয়ে তাদের বহিস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন পরবর্তী শক্তি স্তরে স্থানান্তরিত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বেরিলিয়ামে 2s2 ছিল, 2s2 থেকে একটা ইলেকট্রন 2px অরবিটালে স্থানান্তরিত হয়। সেই হিসাবে বেরিলিয়ামের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় 2। বোরনে 2s থেকে একটা ইলেকট্রন 2py অরবিটালে স্থানান্তরিত হয়, সেই হিসাবে বোরনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3। কার্বনের 2s থেকে একটা ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত হয়, সেই হিসাবে কার্বনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 4। সেই হিসাবে আমরা বেরিলিয়ামের যোজনী 2, বোরনের যোজনী 3 এবং কার্বনের যোজনী 4 আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু সমস্যা হলো, আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এবং ক্লোরিনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি 1:2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। এখানে বেরিলিয়ামের সাথে বেরিলিয়ামের 2s অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটালের মধ্যে অধিক্রমণের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ধন হবে। একইভাবে বেরিলিয়ামের অপর 2p অরবিটালের সাথে ক্লোরিনের 3p অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হবে। তার মানে বেরিলিয়ামের দুইটা বন্ধন হবে দুই ধরনের। একটা বন্ধন হচ্ছে বেরিলিয়ামের s অরবিটালের সাথে p অরবিটালের অধিক্রমণ, sp অধিক্রমণ, আর একটি বন্ধন হবে p অরবিটালের সাথে p অরবিটালের অধিক্রমণ, pp অধিক্রমণ। অর্থাৎ একটা বন্ধন ss আর একটা হচ্ছে pp অধিক্রমণ। দুইটি বন্ধন দুই প্রকৃতির হওয়ার কথা, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের দুইটি বন্ধন অভিন্ন। এই বিষয়টা এখানে ব্যাখ্যা করা যায় না। একইভাবে আমরা যদি বোরন ট্রাইক্লোরাইডও দেখি, সেখানে
একটা বন্ধন হবে s অরবিটালের সাথে 3p অরবিটালের মধ্য অধিক্রমণ, এবং আর দুইটা হবে p অরবিটালের সাথে p অরবিটাল অধিক্রমণ। অর্থাৎ দুইটা বন্ধন হবে এক দণ্ডের, আর একটা বন্ধনের প্রকৃতি হবে এক দণ্ডের। কিন্তু বাস্তবতা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইডের 3টি বন্ধন অভিন্ন। একইভাবে আমি যদি মিথেনের কথা বলি, মিথেন অণুতে কার্বনের 2s অরবিটালের সাথে হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস আমরা জানি হাইড্রোজেন 1s1, হাইড্রোজেনের s অরবিটালের সাথে s অরবিটালের মধ্যে একটা অধিক্রমণ হবে, 2s এর সাথে 1s এর একটা বন্ধন হবে, আর তিনটা বন্ধন হবে p সাথে s এর। তার মানে একটা বন্ধন হবে ss বন্ধন, আর তিনটা বন্ধন হবে ps বন্ধন। বাস্তবতা হচ্ছে মিথেন অণুর 4টি বন্ধন একই রকম, এখানে দুই দণ্ডের বন্ধন হয় না। বেরিলিয়াম ডাইক্লোরাইডের 2টি বন্ধন অভিন্ন, বোরন ট্রাইক্লোরাইডের 3টি বন্ধন অভিন্ন। এই বিষয়গুলো পরীক্ষালব্ধ ফলাফল, অর্থাৎ বন্ধনগুলো অভিন্ন, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আবার থিওরিটিক্যাল অর্থাৎ তত্ত্বীয়ভাবে আমরা পাই বন্ধনগুলো দুই দণ্ডের হবে। এই বিষয়টা নিরসন করার জন্য লিনাস পলিং অরবিটালের সংকরণ নামে এই নতুন মতবাদের সূচনা করেন, ব্যাখ্যা দেন। আমরা এখন সেই অরবিটালের সংকরণ নিয়ে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু অরবিটালের সংকরণ এর একটু সংজ্ঞা দিই। কোনো পরমাণু যোজনীয় স্তরে দুই বা ততোধিক অরবিটাল পরস্পর নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন একই আকৃতির কিন্তু ভিন্ন দিকধর্মী নতুন অরবিটাল তৈরি করে। উৎপন্ন অরবিটালগুলিকে বলা হয় সংকর অরবিটাল, এবং এভাবে সংকর অরবিটাল তৈরির প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বলে। তোমরা বুট থেকে অরবিটালের সংকরণ সংখ্যাটা লিখে নিতে পারো। কোনো পরমাণু যোজনীয় স্তরে দুই বা ততোধিক অরবিটাল পরস্পর নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন একই আকৃতির কিন্তু ভিন্ন দিকধর্মী নতুন অরবিটাল সমূহকে সংকর অরবিটাল বলে, এবং সংকর অরবিটাল তৈরির এই প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বলে। আমরা যদি সংকরণের প্রকারভেদে যাই, আমরা জানি s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, বিভিন্ন d অরবিটাল। আমরা বিভিন্ন ধরনের সংকরণের কথা বলতে পারি, যেমন sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ। যেখানে sp সংকরণে কোনো পরমাণু যোজনীয় স্তরের একটি s অরবিটালের সাথে একটি p অরবিটাল মিশ্রিত হয়ে sp সংকর অরবিটাল তৈরি হয়। sp2 সংকর অরবিটালে যেখানে কোনো পরমাণু যোজনীয় স্তরের একটি s অরবিটালের সাথে দুইটি p অরবিটাল, মোট 3টি অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকর অরবিটাল হয়। sp3 সংকর অরবিটাল যেখানে কোনো পরমাণুর একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিশ্রিত হয়ে 4টি সংকর অরবিটাল তৈরি হয়, এবং এই প্রক্রিয়াটি হচ্ছে sp3 সংকরণ। একইভাবে sp3d সংকরণ, যেখানে d অরবিটাল সংকরণ অংশগ্রহণ করে, sp3d2 সংকরণ, sp3dt সংকরণ, d3 সংকরণ, এরকম সংকরণ এগুলো হতে পারে। আমরা তোমাদেরকে প্রত্যেকটি সংকরণ নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমি sp সংকরণ নিয়ে আমি কথা বলবো। sp সংকরণ হচ্ছে কি? আমরা যদি sp সংকরণ যদি বলি, sp সংকরণ আমরা এখানে বেরিলিয়াম ক্লোরাইড অণুর গঠন নিয়ে কথা বলতে পারি। বেরিলিয়াম ক্লোরাইড অণুর গঠন নিয়ে কথা বলতে পারি। অণুর গঠন
sp সংকরণ কি? যেখানে আমরা বললাম কোন পরমাণু যোজনীয় স্তরের একটি s অরবিটাল আবার একটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে দুটি সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি করে, যাদেরকে বলা হবে sp সংকর অরবিটাল, এবং এই প্রক্রিয়াকে বলা হয় sp সংকরণ। আমরা জানি বেরিলিয়ামের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হচ্ছে বেরিলিয়াম 1s2 2s1 2px1। এখানে বেরিলিয়াম পরমাণুর একটি বর্তুলাকার s অরবিটাল এবং একটি ডাম্বেল আকৃতির p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে দুইটি একই শক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি করে, যাদেরকে বলা হয় sp সংকর অরবিটাল। এটি হচ্ছে s অরবিটাল, এটি s অরবিটাল, এটি একটি p অরবিটাল, এবং এখানে দুইটা অরবিটাল, দুইটি sp সংকর অরবিটাল। আমরা জানি এখানে 2s একটা ইলেকট্রন 2px একটা ইলেকট্রন, এখানে দুইটি অরবিটালে প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন থাকবে। তাহলে আমরা sp সংকরণ কাকে বলে? আমরা কি বলতে পারি? কোন পরমাণু যোজনীয় স্তরের একটি s অরবিটাল আবার একটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে দুটি সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয়, এবং ওই অরবিটালগুলিকে বলা হয় sp সংকর অরবিটাল, এবং এইভাবে sp সংকর অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হয় sp সংকরণ। বেরিলিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়? এখানে আমরা আগে আলোচনা করছি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। আমরা জানি এখানে 3pz অরবিটালটি অর্ধপূর্ণ। এখন বেরিলিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়? বেরিলিয়াম পরমাণুর যে দুইটি অর্ধপূর্ণ আমরা জানি সংকর অরবিটাল আছে, ক্লোরিন পরমাণুর pz অরবিটালটি আমরা জানি এটা ডাম্বেল আকৃতি, তাহলে কি হলো? বেরিলিয়াম পরমাণুর একটি অর্ধপূর্ণ sp সংকর অরবিটালের সাথে ক্লোরিন পরমাণুর একটি অর্ধপূর্ণ 3pz অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ধন গঠিত হয়। একইভাবে বেরিলিয়াম পরমাণুর অপর sp সংকর অরবিটালের সাথে ক্লোরিন পরমাণুর বেরিলিয়াম পরমাণুর এই অর্ধপূর্ণ sp সংকর অরবিটালের সাথে অন্য ক্লোরিন পরমাণুর 3pz অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ধন গঠিত হয়। এইরকম বেরিলিয়াম ক্লোরিন দুইটি সিগমা বন্ধনের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরাইড অণুটি গঠিত হয়। সেই হিসেবে বেরিলিয়াম ক্লোরাইড অণুর আকৃতি কেমন হবে? বেরিলিয়াম ক্লোরাইড অণুর আকৃতি হবে সরলরৈখিক, যেটা আমরা দেখালাম এটা সরলরৈখিক আকৃতি, এবং এর মধ্যবর্তী কোণ কত হবে? ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন এই মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি বললাম? মধ্যবর্তী কোণ হবে তাহলে sp সংকরণ যদি হয় তাহলে সমযোজকের আকৃতি হবে সরলরৈখিক এবং মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটি সমযোজকের আকৃতি কিসের উপর নির্ভর করে? একটি সমযোজকের আকৃতি নির্ভর করবে সেই যোগের কেন্দ্রীয় পরমাণু কোন ধরনের সংকরণ ঘটেছে। যেমন এই ক্ষেত্রে বেরিলিয়াম ক্লোরাইড সমযোজকের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরিলিয়াম। আমরা দেখলাম এখানে বেরিলিয়াম পরমাণুর
sp সংকরণ ঘটেছে এবং sp সংকরণ যদি ঘটে থাকে আমরা বলতে পারি সে অণুর আকৃতি হবে সরলরৈখিক এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এখন আমরা sp2 সংকরণ নিয়ে কথা বলবো। sp2 সংকরণ, sp2 সংকরণ তোমরা বুঝতে পারছো, যেখানে পরমাণুর একটি s অরবিটাল এবং দুইটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হবে। আমরা এখানে উদাহরণস্বরূপ বোরন ট্রাইক্লোরাইড অণুর গঠন নিয়ে কথা বলতে পারি। বোরন ট্রাইক্লোরাইড, আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। উত্তেজিত অবস্থায় বোরনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 1s2, 2s1, 2px1, 2py1। তাহলে এখানে কি হবে, এখানে বোরনের যোজ্যত স্তরে একটি বর্তুলাকার s অরবিটাল এবং দুটি ডাম্বেল আকৃতি p অরবিটাল। আমরা p অরবিটালগুলো আলাদাও লিখতে পারি, আমরা একসাথেও লিখতে পারি। আমরা এখানে একসাথে লিখলাম, এখানে একটি s অরবিটাল আর এখানে দুইটি p অরবিটাল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম বোরন পরমাণুর যোজনীয় স্তরের একটি s অরবিটাল, s অরবিটাল ইলেকট্রন আছে একটা, প্রত্যেকটা p অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। এরা পরস্পর কি হবে, মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে নতুন অরবিটাল তৈরি হবে, যেগুলোর নাম হচ্ছে sp2 সংকর অরবিটাল। আমরা ছোট লোকগুলো ইচ্ছে করে দিতে পারি। তিনটি sp2 সংকর অরবিটাল। তাহলে আমরা sp2 সংকর অরবিটাল কাকে বলে, কোন পরমাণুর যোজনীয় স্তরে একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে তিনটি একই শক্তি সম্পন্ন একই আকৃতির নতুন অরবিটাল তৈরি করে। এই অরবিটালগুলিকে বলা হয় sp2 সংকর অরবিটাল। যেমন আমরা দেখতে পাচ্ছি বোরন ট্রাইক্লোরাইড অণুর বোরন পরমাণুতে sp2 সংকরণ ঘটে। এখন বোরন ট্রাইক্লোরাইড কিভাবে গঠিত হয়, আমরা আগে তোমাদের দেখিয়েছি যে ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এখানে 3p-Z অরবিটালটি অর্ধপূর্ণ থাকে। তাহলে এখানে কার সাথে কার বন্ধন হবে, সংকরণের পূর্বে ইলেকট্রন সংখ্যা এবং সংকরণের পরে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। সেই হিসাবে এখানে মোট ইলেকট্রন 3টা, এখানেও ইলেকট্রন হবে কয়টা, 3টা। অরবিটাল সংখ্যা সমান হবে, এখানে একটা অরবিটাল, দুইটা অরবিটাল, 3টা। এখানেও তোমার অরবিটাল হবে 3টা, একটা, দুইটা, 3টা। এখন বোরন ট্রাইক্লোরাইড কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু দেখাচ্ছি। sp2 সংকর অরবিটাল বোরনের, আমরা যদি ক্লোরিন পরমাণুর Z অরবিটাল দেখাই, বোরন পরমাণুর অরবিটালটার নাম হচ্ছে sp2 সংকর অরবিটাল আর ক্লোরিন পরমাণুর অরবিটালটির নাম হচ্ছে 3p-Z অরবিটাল। তাহলে আমরা বলতে পারি বোরন পরমাণুর একটি অর্ধপূর্ণ sp2 সংকর অরবিটালের সাথে ক্লোরিন পরমাণুর একটি অর্ধপূর্ণ 3p-Z অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে বোরন ক্লোরিন সিগমা বন্ধন গঠিত হয়। একইভাবে তোমরা দেখতে পাচ্ছ বোরন পরমাণুর অপর একটি sp2 সংকর অরবিটালের সাথে অন্য একটি ক্লোরিন পরমাণুর মধ্যে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে বোরন ক্লোরিন সিগমা বন্ধন গঠিত হয়। একইভাবে আরেকটি সিগমা বন্ধন, ফোর্থ সিগমা বন্ধন হচ্ছে বোরন ক্লোরিন 3টি। তার মানে বোরন ট্রাইক্লোরাইড অণুর আকৃতি কেমন হবে, বোরন ট্রাইক্লোরাইড অণুর আকৃতি হবে এই আকৃতিকে আমরা বলি সমতলীয় ত্রিকোণাকার। তাহলে বোরন ট্রাইক্লোরাইড অণুর আকৃতি হবে, বোরন ট্রাইক্লোরাইড অণুর আকৃতি, বোরন ট্রাইক্লোরাইড অণুর আকৃতি হবে সমতলীয়
ত্রিকোণাকার, ট্রাইগোনাল প্ল্যানার সমতুল্য ত্রিকোণাকার, এবং এই মধ্যবর্তী কোণগুলি কত হবে? এই মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি কোণের পরিমাণ হবে 120 ডিগ্রি, এবং মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোনো পরমাণু কেন্দ্রীয় মোল, কোনো যৌগের যদি কেন্দ্রীয় পরমাণুতে sp2 সংকরণ হয়, সে অণুর আকৃতি হবে সমতুলীয় ত্রিকোণাকার বা ট্রাইগোনাল প্ল্যানার, এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। যেমন আমরা পুরন ট্রাইগ্রাইড অণুর আকৃতি বললাম, এটি সমতুলীয় ত্রিকোণাকার এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন sp3 সংকরণ নিয়ে কথা বলবো। আমরা উদাহরণ হিসেবে মিথেন অণু নিয়ে মিথেন অণুর গঠন নিয়ে কথা বলতে পারি। আমরা জানি মিথেন অণুর কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। আমরা জানি ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, যেটা কার্বন পরমাণু উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এখানে কার্বন পরমাণুর বহিস্থ শক্তি স্তরের একটি বর্তুলাকার s অরবিটাল এবং 3টি ডাবল আকৃতির p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে 4টি সমশক্তি সম্পন্ন sp3 সংকর অরবিটাল তৈরি হয়। আমরা জানি এভাবে sp3 সংকর অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হয় sp3 সংকরণ। মিথেন অণুতে কার্বনের সাথে যুক্ত থাকে হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। মিথেন তাহলে কিভাবে গঠিত হয়? মিথেনের কেন্দ্রীয় মৌল কার্বন পরমাণুর যে sp3 সংকর অরবিটাল আছে, যে sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণ হয়, এবং এর ফলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। এভাবে 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠিত হয়। কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 4টি সিগমা বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠিত হয়। তাহলে মিথেন অণুর আকৃতি কেমন হবে? মিথেন অণুর আকৃতি হবে চতুস্থলকীয়, যেটা আমরা দেখালাম, চতুস্থলকীয় ত্রিমাত্রিক আকৃতি এটা, এবং ইংরেজি যেটাকে আমরা বলি ট্রাইহেড্রাল। এবং মিথেন অণুর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই মধ্যবর্তী কোণগুলো হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে আমরা দেখলাম কেন্দ্রীয় মৌলের যদি sp সংকরণ হয় তাহলে অণুর আকৃতি হয় সরলরৈখিক, আর sp2 সংকরণ যদি হয় অণুর আকৃতি হবে সমতলীয় ত্রিকোণাকার। sp3 সংকরণ যদি হয় অণুর আকৃতি হয় চতুস্থলকীয়। sp-র ক্ষেত্রে মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, এবং sp2 সংকরণের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি, এবং sp3 সংকরণের ক্ষেত্রে যৌগের মধ্যবর্তী কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা s এবং p অরবিটালের সংকরণ নিয়ে কথা বলছিলাম। এখন যদি পরমাণুর d অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে সেই অরবিটালের সংকরণগুলো নিয়ে কথা বলবো। যেমন sp3d সংকরণ, sp3d2 সংকরণ, sp3d3 সংকরণ। আমি প্রথমে sp3d সংকরণ নিয়ে কথা বলবো। আমরা এখানে উদাহরণস্বরূপ ফসফরাস পেন্টাক্লোরাইড অণুর গঠন নিয়ে কথা বলতে পারি। আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। স্বাভাবিক অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1। আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় ফসফরাস পরমাণুর বহিস্থ শক্তি স্তর যৌগিক ইলেকট্রন আছে 3টা। উত্তেজিত অবস্থায় 3s থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে স্থানান্তরিত হয়। এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দাঁড়ায় 5টা। এই ক্ষেত্রে ফসফরাস পরমাণুর একটি 3s অরবিটাল এবং 3টি p অরবিটাল এবং একটি d অরবিটাল পরস্পর নিবিড়ভাবে মিশ্রিত হয়ে যে সংকর অরবিটালগুলি তৈরি করে তাদেরকে আমরা বলতে পারি sp3d সংকরণ, এবং এই প্রক্রিয়াকে আমরা বলি sp3d সংকরণ। এক্ষেত্রে কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3d সংকরণ ঘটে, যেমন আমরা দেখতে পাচ্ছি ফসফরাস পেন্টাক্লোরাইড অণুর ফসফরাস পরমাণুতে sp3d সংকরণ ঘটে, সেক্ষেত্রে অণুর আকৃতি দ্বারায় ত্রিকোণাকার দ্বিপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল,
আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি একটা ত্রিমাত্রিক চিত্র, যদিও বোর্ডে আমরা দ্বিমাত্রিকভাবে এটা দেখাতে পারি। একটা ত্রিভুজের 3 কোণায় 3টি ক্লোরিন আছে, মাঝখানে আছে ফসফরাস, ঠিক উপরে লম্বভাবে আরেকটা ক্লোরিন এবং নিচে লম্বভাবে আরেকটা ক্লোরিন। এই আকৃতিকে আমরা বলি ত্রিকোণাকার দ্বিপিরামিডাল। এখানে 2 ধরনের কোণ উৎপন্ন হয়, ক্লোরিন, ফসফরাস, ক্লোরিন। এই 3টি কোণ হচ্ছে 120 ডিগ্রি ইকুয়েটোরিয়াল গুলো, যেগুলো আমরা নিরক্ষীয় কোণ বলি। 3টি কোণ 120 ডিগ্রি এবং 2টি কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে 2 ধরনের কোণ পাওয়া যায়। 3টি কোণের পরিমাণ 120 ডিগ্রি এবং 2টি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো অণুর কেন্দ্রীয় পরমাণু যদি sp3d সংকরণ হয়, অণুর আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডাল এবং 2 ধরনের কোণ পাওয়া যাবে 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন আমরা sp3d2 সংকরণ নিয়ে কথা বলবো। আমরা উদাহরণস্বরূপ এখানে সালফার হেক্সাফ্লোরাইডের কথা বলতে পারি। সালফার পারমাণবিক সংখ্যা 16। আমরা স্বাভাবিক অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস দেখালাম 3s2 3px2 3py1 3pz1। উত্তেজিত অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস 3s থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে স্থানান্তরিত হয়, 3px2 থেকেও একটা ইলেকট্রন 3d অরবিটালে স্থানান্তরিত হয়, ফলে d অরবিটাল পাওয়া যায় এক্ষেত্রে 2টি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সালফার পরমাণুর একটি 3s অরবিটাল, 3টি 3p অরবিটাল এবং 2টি d অরবিটাল। একটি s, 3টা p এবং 2টি d অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে যে সংকর অরবিটালগুলি তৈরি করে তাদেরকে আমরা বলছি sp3d সংকর অরবিটাল, d2 সংকর অরবিটাল, এবং এই প্রক্রিয়াকে বলি sp3d2 সংকরণ। এই ক্ষেত্রে যৌগের আকৃতি হবে অষ্টতলকীয় এই আকৃতি। একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় মৌল সালফার এবং বর্গক্ষেত্রের 4 কোণায় 4টি ফ্লোরিন থাকবে এবং উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন। এই আকৃতিকে আমরা বলতেছি অষ্টতলকীয় অক্টাহেড্রন। এই ক্ষেত্রে প্রত্যেকটি অণুর মধ্যবর্তী কোণ, অর্থাৎ ফ্লোরিন, সালফার, ফ্লোরিন, এই মধ্যবর্তী কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। sp3d3 সংকরণ যদি আমরা বলি, sp3d3 সংকরণ, আমরা এখানে আয়োডিন হেপ্টাফ্লুরাইডের গঠন নিয়ে কথা বলতে পারি। সেখানে আমরা দেখি আয়োডিন পরমাণুর একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং 3টা d অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে তোমার 7টি sp3d3 সংকর অরবিটাল তৈরি করে এবং এই প্রক্রিয়াকে আমরা বলছি sp3d3 সংকরণ। সেক্ষেত্রে অণুর আকৃতি হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল এবং মধ্যবর্তী কোণ এখানে 2 ধরনের কোণ পাওয়া যাবে। নিরক্ষীয় কোণগুলো হবে 72 ডিগ্রি এবং অক্ষীয় কোণগুলো হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। একটা পঞ্চভুজের মাঝখানে থাকবে কেন্দ্রীয় মৌল আয়োডিন, পঞ্চভুজের 5 কোণায় থাকবে 5টি ফ্লোরিন, উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন। আমরা এই জ্যামিতিক আকৃতি থেকে বলতে চাচ্ছি এটি হচ্ছে পঞ্চভুজীয় বা পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললাম, যে একটা সমযোগের আকৃতি সে অণুর কেন্দ্রীয় মৌলের সংকরণের ধরনের উপর নির্ভর করে। অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp সংকরণ হয়, অণুর আকৃতি হবে সরলরৈখিক, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, যেমন বেরিলিয়াম ক্লোরাইড। অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp2 সংকরণ হয়, অণুর আকৃতি হবে সমতুল্য ত্রিকোণাকার, মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, যেমন বোরন ট্রাইক্লোরাইড। অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3 সংকরণ হয়, অণুর আকৃতি হবে চতুস্থলকীয়, মধ্যবর্তী কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট, যেমন লিথিয়াম। অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3d সংকরণ হয়, অণুর আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডাল। এক্ষেত্রে 2 ধরনের কোণ পাওয়া যাবে, 3টি কোণের পরিমাণ হবে 120 ডিগ্রি এবং 2টি কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3d2 সংকরণ হয়, সেক্ষেত্রে অণুর আকৃতি হবে অষ্টতলকীয় এবং মধ্যবর্তী কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, যেমন সালফার হেক্সাফ্লোরাইড। আর অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3d3 সংকরণ হয়, সেক্ষেত্রে অণুর আকৃতি হবে
পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল এবং এক্ষেত্রেও দুই ধরনের কোণ পাওয়া যায়। 5টি কোণের পরিমাণ হবে 72 ডিগ্রি এবং 2টি কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, যেমন আয়োডিন হেপ্টাফ্লুরাইড। আমরা এখানে সংক্ষিপ্তভাবে তোমাদের সংকরের প্রকারভেদ এবং সংকরের ফলে সমযোগের আকৃতি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করছি তোমরা বুঝতে পারবে। আর একটু বইটা এবং ছবিগুলো একটু যদি দেখো, তোমরা সবাই ভালো থাকো এই কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।